নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রামনগর কেএমসি রহমতুল্লাহ আলাহি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি প্রতাপ সরদার, সহকারী শিক্ষক, রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয় দাগনমিয়া ফেনী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বিদ্যালয় বন্ধ থাকার পরেও আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং আমরা আশা করব বর্তমান সামাজিক অস্থিতিশীলতা, সমাজের বিভিন্ন সামাজিক সমস্যাগুলো থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। আমরা ইতিমধ্যেই বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট কাজ শুরু করেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। তো আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে দেখো, সাম্প্রতিক সময়ে গত 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া গ্রিস এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় শতাধিক লোক নিহত এবং হাজারের মতো মানুষ আহত হয়েছে এবং এই ভূমিকম্প প্রায় রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প ছিল। কিন্তু এই জাতীয় ভূমিকম্প যদি আমাদের দেশে হয়ে থাকে তাহলে আমাদের দেশে হয়তো মজা করে বলা যায় যে কোনো মানুষকে কবর দেওয়ার মতো বা কোনো মানুষকে বের করে আনার মতো লোকও থাকবে না। তো আমরা অবশ্যই সৃষ্টিকর্তার নিকট এটাই প্রার্থনা করবো এই ধরনের ঘটনা যাতে আমাদের না ঘটে। তো আমরা একটু আজকে জেনে নিব ভূমিকম্প কি। ভূমিকম্প যেমন আমি এখানে একটা দেখানোর চেষ্টা করেছি, যেমন এটা একটা ভূপৃষ্ঠ। এখন এই ভূপৃষ্ঠের এই অবস্থাটা, ভূপৃষ্ঠের তলদেশে কোনো স্থানে যদি কোনো কারণে বলতে এখানে আমি বলবো যেমন আগ্নেয়গিরি হতে পারে, তারপরে ভূপৃষ্ঠের স্তরে ভূবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী অনেকগুলো প্লেট নিয়ে ভূপৃষ্ঠটা সাজানো এবং এই ভূপৃষ্ঠের প্লেটগুলো যদি সরে যায় বা অনেক সময় শিলা ফাটলের কারণে, ভূমিধসের কারণে, অনেক কারণে অনেক সময় ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে এবং ওই ভূপৃষ্ঠ কেঁপে ওঠার স্থায়িত্বকাল তোমরা জানলে অবাক হবে, মাত্র কয়েক সেকেন্ড। যেমন এবার তুরস্কের যে ভূমিকম্প হয়েছে মাত্র 30 সেকেন্ড স্থায়ী ছিল, 30 সেকেন্ডের মধ্যেই একটা প্রলয় সৃষ্টি হয়েছিল। এখন এই ভূপৃষ্ঠে যেখানে উৎপত্তি হয় সেটা হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্র থেকে সরাসরি যেটা উপরের দিকে যেই অংশে গিয়ে কম্পনটা ছড়িয়ে পড়ে, যেমন এখানে যদি কম্পনটা সৃষ্টি হয় এখান থেকে উপরে গিয়ে আস্তে আস্তে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই অংশটাকে বলা হচ্ছে উপকেন্দ্র। এখন আজকে আমরা এই ভূপৃষ্ঠের এই কম্পনজনিত কারণে যে সমস্যাটা হয় অর্থাৎ ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের উপর থেকে আমরা আজকে একটু জেনে নিব। এখন ভূমিকম্পে একটা প্রাকৃতিক দুর্যোগ, এই অনেকগুলো দুর্যোগ যেমন সাইক্লোন, টর্নেডো সহ সকল দুর্যোগের একটা আভাস পাওয়া যায় বা একটা জানা যায়, অনেক আগ থেকে জানা যায় এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে। কিন্তু একমাত্র ভূমিকম্পই এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কোনো ধারণা দিতে পারে না। তবে বিজ্ঞানীরা ভূপৃষ্ঠের উপর জরিপ করে, ভূপৃষ্ঠের উপর গবেষণা করে কিছু কিছু স্থানকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে। তো আমরা এই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ স্থানগুলো কিভাবে ঘরবাড়ি নির্মাণ হবে সেটারও একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোতে ভূমিকম্প সহনীয় অবস্থায় ঘরবাড়ি নির্মাণ করতে হবে, তারপরে ভূমিকম্প চলাকালীন সময় কি করতে হবে বা ভূমিকম্পের পরবর্তীতে উদ্ধার তৎপরতার কি অবস্থা হবে, এই তথ্যগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তো আমরা যেমন ভূমিকম্প প্রবণ এলাকায় বিল্ডিং কোড অনুযায়ী ঘরবাড়িগুলো নির্মাণ করতে হবে এবং যাতে করে ভূমিকম্প ক্ষয়ক্ষতির পরিমাণ যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় এবং সেই চেষ্টা করতে হবে। তার পরবর্তীতে ভূমিকম্প চলাকালীন সময় আমাদেরকে
অবশ্যই সচেতন থাকতে হবে, বা আমরা যদি বুঝি যে ভূমিকম্প হচ্ছে কোথায় গিয়ে আশ্রয় নিতে হবে। বিশেষ করে আমাদের ঘরের ফার্নিচারগুলো একটু কাঠের তৈরি হলে ভালো হয়, বা আমরা কোথায় যে জায়গায় গিয়ে নিজেকে আশ্রয় নিতে পারবো, সেটা হচ্ছে জীবনকে রক্ষা করা। তো আমরা আজকে এই ভূমিকম্পের উপর থেকে একটা যে প্রশ্ন হতে পারে, সৃজনশীল প্রশ্ন, যেমন আমরা একটা অনুচ্ছেদ তৈরি করেছি। জাপান ফেরত একজন ইঞ্জিনিয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বলেন 2011 সালে জাপানে সমুদ্র তীরের একটি শহর পানির প্রবল স্রোতে ভেসে যেতে থাকলো। বাড়িঘর সেই স্রোতের কাছে কিছুই মনে হলো না। এখন এই অনুচ্ছেদটা পড়ার পরে আমাদেরকে একটু তাড়া দিই, তাহলে এই ধরনের ঘটনাটা কেন হলো? আমি এই কথাটাই বলবো, সেটা হচ্ছে ভূমিকম্পের পরে বিশেষ করে অনেক সময় দেখা যায় সমুদ্রের তলদেশে একটা ফাটল সৃষ্টি হয়, এবং এই সমুদ্রের তলদেশে ফাটল সৃষ্টির ফলে সমুদ্রের পানি এই এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, এবং অনেক সময় এই পানি সরে গিয়ে সমুদ্রের তীরে গিয়ে এমন এক প্রবল ঢেউয়ের সৃষ্টি করে বা জোয়ারের সৃষ্টি করে, মনে হয় যেন সেটা জোয়ার স্বাভাবিক জোয়ার থেকে অনেক উচ্চতা, যেমন 5-7 ফুট স্বাভাবিক জোয়ার থাকলে সেখানে 30-40-50 ফুটের স্বাভাবিক অস্বাভাবিক পানির ঢেউ এসে কয়েক 100 কিলোমিটার পর্যন্ত পানিগুলো বিস্তৃত হতে পারে, এবং সেখান থেকে পরবর্তীতে পানিগুলো আবার যখন নেমে আসে তখন ঘর বাড়ি দালান কোঠা কিছুই থাকে না, যেটা 2004 সালে আমাদের ভারত মহাসাগরে ঘটেছিল, এবং জাপান ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপে যেটা সৃষ্টি হয়েছে। তো এই ভূমিকম্পের ফলে কি হতে পারে? এখন আমরা যদি এখান থেকে যদি প্রশ্ন আসে, যেমন ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ক নাম্বার প্রশ্ন। ভূমিকম্পের উপকেন্দ্র হলো কেন্দ্র থেকে যেখানে ভূমিকম্পটা উৎপত্তি হবে, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপরে সোজাসুজি যে স্থান, সেটিকে বলবো ভূমিকম্পের উপকেন্দ্র। সহজ কথা, তাহলে কেন্দ্র থেকে একেবারে উপরে গিয়ে ভূপৃষ্ঠের উপরে যেখানে ভূমিকম্পটা অনুভূত হবে, প্রবল অনুভূত হবে, এবং সেই স্থানটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্রতে মূলত সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তার পরবর্তীতে আসি আমরা ভূমিকম্পের সিসমিক রিস্ক জোন কি বুঝিয়ে দিব। সিসমিক রিস্ক জোনটা হচ্ছে, যেমন ভূমিকম্পের তীব্রতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে চিহ্নিত করে, এবং ভূমিকম্পের তীব্রতাকে চিহ্নিত করে মানচিত্রে যে বলয় তৈরি করা হয় তাকে, এই কথাটা কিন্তু স্পষ্ট আসতে হবে। ভূমিকম্পের তীব্রতাকে চিহ্নিত করে, অর্থাৎ ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে যে মানচিত্রে যে বলয় তৈরি করা হয় তাকে সিসমিক রিস্ক জোন বলে। 1999 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশে ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করে। দেশে ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করে 3টি বলয় স্থান দেখানো হয়েছে। তাইলে এই 3টি বলয় স্থান দেখানো হয়েছে, যথা প্রলয়ঙ্করী, বিপজ্জনক, লঘু। এই বলয় সমূহকে বলা হয় সিসমিক রিস্ক জোন। তাহলে আমি আবার বলতেছি যে 3টি বলয় দেখানো হয়েছে, অর্থাৎ ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে, এবং এই 3টি ভাগকে বলা হচ্ছে সিসমিক রিস্ক জোন। এই কথাগুলো। আচ্ছা, উদ্দীপকের ঘটনার কারণগুলি ব্যাখ্যা করব। উদ্দীপকের ঘটনার কারণগুলি হচ্ছে, প্রথমত এই ঘটনার কারণ হচ্ছে ভূমিকম্প, এবং এই ভূমিকম্পের পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছিল, এখানে আমরা যদি উদ্দীপকটা দেখি, মূলত তিনি সেমিনারে যে কথাটা উল্লেখ করেছেন, তীরের পানির স্রোতে ঘরবাড়ি সবকিছুই একেবারে নদীগর্ভে বিলীন হয়ে গেল, এবং এটার কারণ হচ্ছে ভূমিকম্প। এবং এখন এটা প্রশ্ন আসতে পারে, ভূমিকম্পের ফলে এটা কি হলো? আমি আগে বলেছি, ভূমিকম্পের ফলে পরবর্তী সুনামি, এই সুনামিটা হচ্ছে ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশে ফাটল সৃষ্টি হয়, যে ঢেউয়ের সৃষ্টি, অর্থাৎ পানির উচ্চতা বেড়ে যায়, এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে যে পানির যে প্রবাহ, তারা স্বাভাবিক প্রবাহ থেকে অস্বাভাবিকভাবে যদি পানিগুলো তীর থেকে তীরবর্তী যে সকল শহর গ্রামগঞ্জে ঢুকে গিয়ে যখন ক্ষয়ক্ষতি করে, সেই ক্ষয়ক্ষতির কারণে হচ্ছে ভূমিকম্পের এই ঘটনাটা ঘটতে পারে। এবং তাহলে আমরা বলবো এই ঘটনার উদ্দীপকের এই ঘটনার কারণ হচ্ছে ভূমিকম্প। আর পরবর্তীতে আসো, যদি আমরা দেখি যথাযথ পদক্ষেপ নিলে এই ঘটনার ক্ষয়ক্ষতি রোধ করা যায় বিশ্লেষণ। এখন যথাযথ পদক্ষেপ নিলে সেটা হচ্ছে, আমরা প্রথম কথাই হচ্ছে
ভূমিকম্পের কোনো প্রকার পূর্বাভাস আমরা কিন্তু পাইনি। কিন্তু যদি আমরা যথাযথ পদক্ষেপ নিই, এখানে কিন্তু বলা হচ্ছে ক্ষয়ক্ষতি। এখন ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হবে। এখন আমরা যদি বিল্ডিং কোডগুলো মেনে ঘরবাড়ি নির্মাণ করি, তাহলে ঘরবাড়ি ধ্বংস হওয়ার পরিমাণ কম হবে এক। দ্বিতীয়ত, ভূমিকম্পের পরবর্তী যদি আমরা উদ্ধার তৎপরতার জন্য সঠিক নিয়ম মেনে বা আমরা যদি তৈরি থাকি বা আমরা যদি এটাকে সঠিকভাবে যথাসময়ে যদি যেমন হয়তো কোনো কারণে একটা লোক ঘরবাড়ি চাপা পড়ে তার একটা অংশ দেহের একটা অংশ আটকে গেল, আমরা যদি সঠিক সময়ে তার কাছে গিয়ে বসতে পারি। যেমন এবার অনেক প্রায় 18 থেকে 20 ঘন্টা পরেও একটা মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাহলে দেখা গেল যথাযথ পদক্ষেপ যদি নেওয়া যায়, তারপরে সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধ নির্মাণ, তারপরে দুর্যোগ সহনীয় বা পানি সহনীয় যে সকল গাছপালা লাগানোর ফলে যদি তোমার ভূমিকম্পের পরবর্তীতে যে সুনামি হয়, সেটা যদি গাছপালার উপর আঘাত এনে যদি দুর্বল হয়ে যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। তাহলে আমরা একটাই বলবো, সেটা হলে যথাযথ পদক্ষেপ নেওয়ার ফলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। তাহলে এরকম আমরা যদি আরও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন হতে পারে বা এখান থেকে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, তো আমরা বিস্তারিত তোমাদের সাথে আরও আলোচনা করব। আজকে এই ভূমিকম্পের উপর আমাদের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।